শিবির তার গতানুগতিক যে রাজনীতি, একটা ডানপন্থী রাজনীতি, তারা ইসলামপন্থী তাদের যে ন্যারেটিভ, সেই জায়গা থেকে বক্তব্য উপস্থাপন না করে আমি 19-এর ডাকসুতে নির্বাচন করেছি এবং নির্বাচিত হয়েছি এবং আমরা হলগুলোতে যাব, আমাদের পক্ষের যারা আছে তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। যখন 24-এর অভ্যুত্থানকে আওয়ামী লীগ, ইন্ডিয়া তারা ইসলামপন্থীদের উত্থান, জঙ্গিবাদের উত্থান হিসেবে এটাকে পোট্রে করার চেষ্টা করেছে। ডক্টর ইউনূসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শাসনভার গ্রহণ করা বাংলাদেশ রাষ্ট্রটাকে সেট করেছে। ডাকসুর যে ইলেকশন হলো, এই ইলেকশনকে আপনারা কিভাবে দেখছেন? ডাকসু নির্বাচন, সেখানে শিবিরের প্রাণের জয়ী হওয়া, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে। শিবির তার গতানুগতিক যে রাজনীতি, একটা ডানপন্থী রাজনীতি, সেটাকে মুলতুবি রেখে প্রায় মধ্যমপন্থী ধারায় ইনক্লুসিভ থেকে সকলের জাতিসত্তাগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করে তারা একটা প্যানেল সাজিয়েছে। তারা ইসলামপন্থী তাদের যে ন্যারেটিভ, সেই জায়গা থেকে বক্তব্য উপস্থাপন না করে অধিকার ভিত্তিক জায়গা থেকে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। এই জায়গাটাতে শিবিরের মতাদর্শিক জায়গা একটা বড় ধরনের শিফটমেন্ট আমরা দেখি। এটাকে নির্বাচনী কৌশল যদি হয়ে থাকে, সে জায়গায় তারা অনেকটাই ভালো করেছেন। এটা তাদের নির্বাচনে অনেকটাই তাদেরকে এগিয়ে দিয়েছে এবং আমরা যে প্যানেলকে সমর্থন করেছিলাম তাদের সাংগঠনিক দুর্বলতার জায়গা ছিল, একটা নতুন সংগঠন। তথাপিও ডাকসুতে আমরা যেহেতু হল সংসদগুলোকে বিবেচনায় নিয়ে আসি, জয়ী হওয়ার দিক থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যাদেরকে আমরা সমর্থন করেছিলাম তারা কিন্তু দ্বিতীয় হয়েছে। অনেকেই তারা অনেক হল সংসদে তারা ভিপি হয়েছেন, জিএস হয়েছেন, সম্পাদকীয়গুলোতে জিতেছেন, সদস্য হয়েছেন। তো খুব অল্প সময়ের ব্যবধানে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা যে জয়ী হতে পারলো, এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। একটা নির্বাচন সেটাতে শুধু ব্যক্তির পপুলারিটির উপর নির্ভর করে না, সেটা সাংগঠনিক সক্ষমতার উপরেও নির্ভর করে। সেই সাংগঠনিক সক্ষমতা এই অল্প সময়ের মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসু এবং জাকসুতে দ্বিতীয় হওয়ার মধ্য দিয়ে জয়ী হওয়ার দিক থেকে যতটুকু অর্জন করেছে ইতিবাচক হিসেবে দেখি। এর মধ্য দিয়ে যে সাংগঠনিক ব্যর্থতার জায়গাগুলো আছে সেটাকেও যাতে তারা কাটিয়ে উঠতে পারে, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী। তো যিনি বিপি হয়েছেন ডাকসুর, উনি নিশ্চয়ই আপনাদের সাথে একই সাথে উনি কাজ করেছেন মনে হয় সম্ভবত আন্দোলনে। ওনার পার্সোনালিটিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি, তাদের প্রকাশ্যে আসার সুযোগ ছিল না এবং ক্যাম্পাসের যে রাজনীতি সেখানকার প্রেক্ষাপটে তারা তাদের সাংগঠনিক রাজনীতি বিতর্কতভাবে তারা খুব শক্তভাবে সেটা পরিচালনা করেছেন এবং অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশে ফেসিবাদ বিরোধী পক্ষগুলোর মধ্যে আমরা দেখেছি যে যারা শিবিরের সঙ্গে যুক্ত আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অনেকে শহীদ হয়েছেন। ছাত্রদেরও একই ভূমিকা, তারাও এই আন্দোলনে এসেছেন, সামনে থেকে খুবই ক্রুশাল মোমেন্টে তারা নেতৃত্ব দিয়েছেন। এবারের 24-এর যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আমরা অন্য যে কোনো জায়গায় যে কোনো বিপ্লব বা অভ্যুত্থানের সময়টাতে সাংগঠনিক যে কাঠামোর মধ্য দিয়ে সেটা পরিচালিত হয় এবং কোনো একজন সেন্টার পয়েন্ট ব্যক্তি থাকেন, এবারের আন্দোলন কিন্তু তেমন নয়। এবারের আন্দোলনের নানা পক্ষের কন্ট্রিবিউশন রয়েছে এবং যারা কোনো রাজনৈতিক সঙ্গে ইভেন জড়িত না তারাও এই আন্দোলনের সময়টাতে যথোপযুক্তভাবে তাদের সর্বোচ্চ ভূমিকা দিয়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ইভেন যারা প্রোফাইল পিকচার লাল করেছিলেন সেটাও একটা বড় ধরনের মোটিভেশন হিসেবে আবির্ভূত হয়েছিল। তা আমরা মনে করি 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান বাংলাদেশের সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে সাধিত হয়েছে। এই অভ্যুত্থানকে বাংলাদেশের মানুষ থেকে পৃথক করা সম্ভব না যে এটা অমুক রাজনৈতিক দলের আন্দোলন, অমুক রাজনৈতিক দলের অভ্যুত্থান, এটা তেমন নয়, এটা সকলের অভ্যুত্থান। আরেকটা জিনিস আমি জানতে চাই, আমি 19-এর ডাকসুতে নির্বাচন করেছি এবং নির্বাচিত হয়েছি। 19-এর ডাকসুর এক্সপিরিয়েন্স বলি, কৃত্রিম লাইন তৈরি করা হলো এবং আমরা হলগুলোতে যাব, আমাদের পক্ষের যারা আছে তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। সেখান থেকে এখনকার যে নির্বাচন কতদূর ডিফারেন্স। যারা বিরোধী মতের ছিল তাদেরকে ঢুকতেই দেওয়া হয় নাই 19-এর নির্বাচনে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, কৃত্রিম লাইন করে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে।
আর এবারের নির্বাচনের সময়টাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে তারা পারল। এই যে 24-এর অভ্যুত্থান, সেটা যে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলো, এটাই আমাদের প্রত্যাশা ছিল। যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু একই সাথে দেশের স্বার্থে সম্প্রীতির মধ্য দিয়ে একটা সহাবস্থান তাদের মধ্যে থাকবে। আমরা ঐক্যমত্য কমিশন দেখেছি, সেখানেও একই ধরনের একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশে এটা কখনোই হয় নাই যে এতগুলো রাজনৈতিক দল এতগুলো দিন ধরে তারা একসাথে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলোচনা করছেন। একটা বড় পরিবর্তন হিসেবে দেখি। বাংলাদেশের মানুষেরা যা চেয়েছেন তার খুব অল্প হলেও যে অর্জন, সেটাকে যেন আমরা টেকসই করতে পারি এবং এই কলেবরকে অর্জনের কলেবরকে যেন আরও বৃদ্ধি করতে পারি, সেটাই প্রত্যাশা। শুনেন, সো প্রফেসর ইউনুস উনি বলেন যে ছাত্ররা হচ্ছে আমার নিয়োগদাতা, রাইট? ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় দেন উনি আবার চলে যাবেন। আপনারা ওনাকে দেখেছেন, ওনার নেতৃত্বে পুরো জাতি কাজ করেছেন। সো আপনাকে যদি বলি যে একটা খুবই ক্রুশিয়াল টাইমে একজন এমন ব্যক্তিত্বকে চুজ করা হয়েছিল যে ব্যক্তিত্ব পুরো জাতিকে নেতৃত্ব দেবেন এবং তার ব্যাপারে কারো কোনো সবাই সম্মিলিতভাবে তাকে সাপোর্টও করেছিলেন। আমি যদি বলি যে উনি তো আর বেশি দিন আপনাদের সাথে অনেক একসাথে কাজ করেছেন, উনাকে আপনি কীভাবে অ্যাজ এ হিউম্যান বিং উনি ইতিহাসে কীভাবে যাচ্ছে মানে মূল্যায়িত হবেন, আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন একটা শূন্যতার মধ্যে পড়ে গিয়েছি, যখন 24-এর অভ্যুত্থানকে আওয়ামী লীগ, ইন্ডিয়া তারা ইসলামপন্থীদের উত্থান, জঙ্গিবাদের উত্থান হিসেবে এটাকে পোট্টে করার চেষ্টা করেছে, ঠিক সেই সময়টাতেই ডক্টর ইউনূসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শাসনভার গ্রহণ করা বাংলাদেশ রাষ্ট্রটাকে সেট করেছে। শকুনের যে নজর পড়েছিল সেখান থেকে আমরা মুক্ত হতে পেরেছি এবং প্রফেসর ইউনূসের প্রতি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে সম্মান, সেটাও আমাদেরকে ইউনিটির মধ্যে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। আজকে আমরা যখন জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছি, তিনি বাংলাদেশকে সত্যিকারভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছেন। তিনি সেখানে বাংলাদেশের মানুষের ফিলিস্তিনের প্রতি যে সংহতি, সেটাকে তিনি ব্যক্ত করেছেন। তিনি প্রবাসীদের কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, তিনি তরুণদের কথা বলেছেন, প্রবাসীদের কথা বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলেছেন, জলবায়ু পরিবর্তন, নারীর অধিকার এবং একই সাথে ইসলাম বিদ্বেষের বিপক্ষে তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। সত্যিকার অর্থেই তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরেছেন। ডক্টর ইউনূস তিনি হয়তো তার মেয়াদকালের পরে, জানি না তার ইচ্ছে কীরকম রয়েছে, কিন্তু আমার প্রত্যাশা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার ব্যক্তিগত যোগ্যতা, দক্ষতা এবং দীর্ঘ সময় ধরে তার যে জ্ঞানের জায়গাটা তিনি তৈরি করতে পেরেছেন, সেটাকে যেন আমরা দীর্ঘমেয়াদেও বাংলাদেশে আমরা কাজে লাগাতে পারি, সেটা যে কোনো ফর্মে, সেটাই প্রত্যাশা থাকবে।